রেখে চলে যায়। প্রিয় লিসেনার্স, আপনাদের মধ্যে অনেকেই পুকুরে, নদীতে, খালে বিলে সাঁতার কাটতে, গোসল করতে অথবা মাছ ধরতে অনেক ভালোবাসেন। একটু চিন্তা করে দেখুন, আপনি নদীতে কিংবা পুকুরে গোসল করতে গিয়েছেন অথবা সাঁতার কাটতে গিয়েছেন। একটা সময় আপনি পানির অতল গভীরে ডুব দিয়েছেন। এমন সময় যদি আপনার সামনে হাজির হয়ে যায় ভয়ানক কোনো রহস্য, তখন আপনি কি করবেন? এই কথাগুলো আমি কেন বলছি, একে একে সবকিছু জানতে পারবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া এবং আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমি লাজিম ইয়াসার জিয়াদ আজ আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ঘটনা নিয়ে। শুরুতেই ভাইয়ার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার লেখায় অনিচ্ছাকৃত ভুলের জন্য। আজ যে ঘটনাটি আমি আপনাদের বলতে চলেছি, এই ঘটনাটি আমি কিভাবে সংগ্রহ করেছি, শুরুতে আপনাদের সেই বিষয়টি বলা যাক। আমার বেশিরভাগ ঘটনা সংগ্রহের পেছনে আমার পরিবারের বিভিন্ন সদস্যের অনেক অবদান রয়েছে। আমাদের পরিবারের প্রায় সবাই ভূত.কমের অনেক ভক্ত। বিশেষ করে আমার দাদা এবং দাদুমণি, তারা দুজনে ভূত FM এবং ভূত.কমের অনেক ভক্ত। যাই হোক, আজকের এই ঘটনাটি আমাকে সংগ্রহ করতে অনেক সাহায্য করেছে আমার দাদুমণি। দিনটি ছিল পবিত্র ঈদ উল ফিতরের দিন। সেদিন আমাদের বাসায় আমার দাদুমণির বান্ধবী লতা দাদু এবং তার হাজব্যান্ড এসেছিলেন। এমন সময় হঠাৎ আমার দাদু আমাকে ডেকে বললেন, দাদু ভাই, লতার জীবনে খুবই দুঃখজনক একটা ঘটনা আছে। ওর জীবনের ঘটনাটি তুমি ভূত.কমে লিখে পাঠাতে পারো। তুমি লতাকে জিজ্ঞেস করে দেখো। দাদুমণির সব কথা শুনে আমি লতা দাদুকে জিজ্ঞেস করি ঘটনাটি সম্পর্কে। শুরুতে লতা দাদু কিছু বলতে না চাইলেও দাদুমণি এবং আমার জোড়াজুড়িতে বলতে শুরু করেন। তো চলুন এবার চলে যাওয়া যাক মূল ঘটনার গহীনে। বলছেন লতা দাদু। সাল 1972। অন্য 8-10 দিনের মতো ঘরের সব কাজ শেষ করে ভর দুপুর বেলায় আমি গোসল করতে গিয়েছি আমাদের পাশের বাড়ির পুকুরে। খুব স্বাভাবিকভাবেই আমি গোসল করতে থাকি। একটা সময় আমার মনে হয় একটু ডুব সাঁতার কাটতে। যেমনটা ভেবেছি ঠিক তেমনটাই কাজ। আমি সাঁতার কাটতে কাটতে চলে আসি মাছ পুকুরে এসে পানির অতলে ডুব দিয়েছি। এমন সময় আচমকাই আমার পায়ের সাথে কিছু একটা বেঁধে যায়। সেই সাথে আমি আমার পায়ে একটু ভার অনুভব করতে থাকি। এমন অবস্থা দেখে আমি মাছ পুকুর থেকে সাঁতার কেটে চলে আসি পুকুর পাড়ে এসে আমি যখন পুকুর পাড়ের পাকা অংশে উঠে বসে নিজের পায়ের দিকে তাকাই, আমি দেখতে পাই বড় কচুরিপানার একটা স্তূপ আমার পায়ের সাথে পেঁচিয়ে আছে। এটা দেখে আমি আমার পা থেকে সেই কচুরিপানার স্তূপ সরাতে শুরু করি। এমন সময় আমি দেখি কচুরিপানার স্তূপের ভেতরে বাক্স আকৃতির কিছু একটা। বিষয়টি ভালোভাবে দেখার জন্য সেই জিনিসটিকে আমি কচুরিপানার স্তূপের ভেতর থেকে বের করে নিয়ে আসি। সেই জিনিসটি বের করে আনতেই আমি দেখতে পাই 4 থেকে 5 ইঞ্চির ছোট একটা পিতলের বাক্স। সেই বাক্সের গায়ে শ্যাওলা জমে আছে। দেখে মনে হচ্ছে খুবই পুরনো একটি বাক্স। যাই হোক, এরপর আমি সেই বাক্সটির মুখ খোলার চেষ্টা করি, কিন্তু ব্যর্থ হই। এমন সময় হঠাৎ আমার মনের মধ্যে খটকা লাগতে শুরু করে, কারণ আমি এর আগে এমন অনেক ঘটনা শুনেছিলাম যে এমন অনেক পুরনো জিনিস পেলে সেগুলো খুলে দেখতে নেই, সেগুলো খুললে নাকি অনেক সময় বড় বিপদ হয়। যাই হোক, এরপর আমি সেই বাক্সটি ছুঁড়ে ফেলে দেই পানিতে এবং গোসল শেষ করে চলে আসি ঘরে। ওই দিনটি আমার খুব স্বাভাবিকভাবেই কেটে যায়। রাতে তোমার দাদা বাসায় আসলে আমি তোমার দাদাকে সেই বাক্সের বিষয়টি জানাই। তোমার দাদা এসব শুনে আমাকে উদ্দেশ্য করে বলতে শুরু করেন, তুমি সেই বাক্সটি ফেলে দিয়ে ভালো করেছ। এখনো এমন অদ্ভুত কোনো জিনিস পেলে সেগুলো খুলে দেখবে না। ওসব নিয়ে চিন্তা করতে হবে, ভুলে যাও। তোমার দাদার কথা শেষ হলে এরপর তাকে আমি খাবার দেই। খাওয়া শেষ হলে তোমার দাদা আর আমি খুব স্বাভাবিকভাবেই ঘুমিয়ে যাই। আমি পানির অতল গভীরে ডুবে আছি। এমন সময়
আমি দেখতে পাই বিশাল আকৃতির কিছু একটা আমার সামনে কালো ধোঁয়ার ন্যায় দৃশ্যমান হচ্ছে। আস্তে আস্তে সেই জিনিসটি সম্পূর্ণ দৃশ্যমান হয়। কি বিভৎস দেখতে সেই জিনিসটা পুরো শরীর নীল বর্ণের পিচ্ছিল কিছু একটা দ্বারা আবৃত। জিনিসটির কোমরের থেকে নিচের অংশ পুরোটাই সাপের লেজের মতো এবং কোমর থেকে মাথা পর্যন্ত কোনো ভয়ানক প্রাণীর মতো। সেটা যে কি প্রাণী সেটা আমি বলতে পারবো না, কারণ এমন কোনো প্রাণী আমি আজ পর্যন্ত কোনো দিনও দেখিনি। সেই প্রাণীটির মুখের ভেতরে স্তরে স্তরে সারি সারি অসংখ্য ছোট দাঁত। আমি শুধু অপলক দৃষ্টিতে সেই ভয়ানক প্রাণীটির দিকে তাকিয়ে আছি তো তাকিয়েই আছি। এমন সময় সকল নিস্তব্ধতা ভেঙে সেই ভয়ানক প্রাণীটি বলতে শুরু করে, তুই আজকে আমার দেয়া বাক্সটি ছুঁড়ে ফেলে দিয়েছিস। কাজটা তুই মোটেও ভালো করিসনি। আমি তোকে সেই বাক্সটি দিয়েছিলাম, ওর মধ্যে রয়েছে তোর সবচেয়ে মূল্যবান উপহার। তোকে আমি আর একবার সুযোগ দেব, তুই সেই বাক্সটি তোর কাছে রেখে দিবি এবং আমি যখন বলবো তখন সেটি খুলে দেখবি। আর আমার এই কথার অমান্য যদি তুই করিস তাহলে তোকে পেতে হবে ভয়ানক শাস্তি। আমার কথা অমান্য হলে তোর সবচেয়ে মূল্যবান জিনিসগুলো আমি তোর থেকে একে একে ছিনিয়ে নেব। এই বলে সেই ভয়ানক প্রাণীটি বিশ্রীভাবে হাসতে শুরু করে। সে সাথে হঠাৎ করে আমার দম বন্ধ হয়ে আসতে শুরু করে এবং আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যেতেই আমি তাড়াতাড়ি করে তোমার দাদাকে ঘুম থেকে জাগিয়ে তুলি এবং আমার স্বপ্নের কথাটা জানাই। তিনি আমার সব কথা শুনে বলেন, আরে ওসব কিছু না, তুমি এসব নিয়ে ঘুমানোর আগে বেশি চিন্তা করেছ, তাই এমনটা স্বপ্ন দেখেছ। ওসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে আল্লাহ তাআলার নাম স্মরণ করো আর ঘুমানোর চেষ্টা করো, তো দেখবে আর কোনো খারাপ স্বপ্ন দেখবে না। এই বলে তোমার দাদা ঘুমিয়ে যান। কিন্তু আমার কোনোভাবেই ঘুম আসছিল না। চোখ বন্ধ করলে সেই বিভৎস প্রাণীটির চেহারা আমার চোখের সামনে ভেসে উঠছিল, আর সেই প্রাণীটির বলা কথাগুলো আমার কানে প্রতিধ্বনিত হচ্ছিল। আমার বারবার মনে হচ্ছিল যে আমার সাথে আজকে যে ঘটনাগুলো ঘটেছে এটা কোনো বিপদের আগাম সংকেত। আমার দেখার স্বপ্ন সেটা ছিল আমার জন্য একটি আগাম দুঃসংবাদ। আমার বারবার কেন জানি শুধু এটাই মনে হচ্ছিল, আমি জানি না কেন। যাই হোক, সে রাতে আমি আর ঠিকমতো ঘুমাতে পারিনি। পরদিন থেকে আমি আর গোসল করতে পুকুর পাড়ে যাওয়া বন্ধ করে দেই। এভাবেই অতিবাহিত হয়ে যায় 3টি দিন। এই 3টি দিনের মধ্যে আমার সাথে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। যাই হোক, সেই ঘটনার 3 দিন পর ঘটে একটি ভয়ানক এবং অদ্ভুত ঘটনা। তোমার দাদা মাঝে মধ্যে এই নদীতে মাছ ধরতে যেতেন রাতের বেলায়। তিনি সেদিন মাছ ধরতে গেছেন, প্রায় ঘন্টাখানেক হবে। হঠাৎ করেই তিনি বাড়ি ফিরে আসেন এবং উঠোন থেকে আমাকে জোরে জোরে ডাকতে শুরু করেন। তার ডাক শুনে আমি কুপি নিয়ে ঘর থেকে বের হই। ঘর থেকে বের হতে আমি দেখতে পাই তোমার দাদা প্রায় 3 থেকে 4 ফুট উচ্চতার বড় একটি বোয়াল মাছ নিয়ে বাড়ি ফিরে এসেছে। আমাকে দেখে তিনি আমাকে উদ্দেশ্য করে বলেন, আজকে কপালটা অনেক ভালো, নদীতে গিয়ে সবেমাত্র বড়শিটা ফেলেছি, বেশি অপেক্ষাও করতে হয়নি, এর মধ্যেই অনেক বড় আকারের একটা বোয়াল মাছ ধরা পড়ল। নাও, মাছটা এখনই কেটে রান্না করে ফেলো। এরপর তোমার দাদার কথা মতো আমি মাছটিকে কাটার প্রস্তুতি নেই। শুরুতেই আমি মাছের দেহ থেকে মাথার অংশটি আলাদা করি এবং মাছের পেটের ভেতরে হাত দেই, মাছের পেটের থেকে ময়লাগুলো বের করে আনার জন্য। মাছের পেটের ভেতরে যখনই আমি হাত দিয়েছি আমি অবাক হয়ে যাই, কারণ আমি মাছের পেটের ভেতরে খুবই শক্ত একটা কিছুর অনুভব করি। জিনিসটা কি সেটা দেখার জন্য আমি সাথে সাথেই সেই জিনিসটাকে মাছের পেটের ভেতর থেকে বের করে নিয়ে আসি। বের করে আনতেই আমি কুপির আলোয় যেটা দেখতে পাই সেটা দেখে আমার পুরো শরীর ভয়ে কাঁপতে শুরু করে। সেটা আর কিছু না, সেই পিতলের বাক্সটি। এটা দেখা মাত্রই আমি তোমার দাদাকে চিৎকার করে ডেকে নিয়ে আসি এবং এই বিষয়টি দেখাই।
এই বিষয় দেখে তোমার দাদাও অনেক চিন্তায় পড়ে যান। আমরা দুজন কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। আমার স্বপ্নে সেই ভয়ানক প্রাণীটি আমাকে বলেছিল সে আমাকে আরেকটি সুযোগ দিবে। তার মানে আমার সাথে এখন পর্যন্ত যা অস্বাভাবিক ঘটনা ঘটেছে সেটা সেই ভয়ানক প্রাণীটিই ঘটিয়েছে। সে যা বলেছিল সেটাই করছে। এসব ভেবে আমার পুরো শরীর ভয়ে ঠান্ডা হয়ে যেতে শুরু করে। এমন সময় তোমার দাদা আমাকে উদ্দেশ্য করে বলতে শুরু করেন, তুমি ভয় পেও না, আল্লাহ তাআলার রহমতে কিছু হবে না। নিজেকে শক্ত করো। আর এই বাক্সটি আমি আজকে রাত্রে রেখে দিচ্ছি। কাল সকালে ফজরের আজানের পর আমাদের মসজিদের ইমাম সাহেব আফতাব আলী, তাকে এটা দেখাবো এবং এই ঘটনাও খুলে বলবো। ইনশাআল্লাহ আল্লাহ যদি চান তাহলে এই বিপদের একটি সমাধান বের হবে। আর এই মাছটি আমি এখনই ফেলে দিচ্ছি, তুমি ভয় পেও না। এই বলে তোমার দাদা সেই মাছটি ফেলে দিয়ে আসেন এবং সেই বাক্সটি পাশের ঘরে একটা জায়গায় কাপড় দিয়ে পেঁচিয়ে রাখেন। যাই হোক, সেই রাতে তোমার দাদা এবং আমার কারোরই ঠিকভাবে ঘুম হয়নি। আমরা দুজন অপেক্ষা করতে থাকি ফজরের আজানের। একটা সময় আমাদের সকল অপেক্ষার অবসান ঘটে এবং ফজরের আজান হয়। আজান হলে তোমার দাদা ওযু করে এবং সেই পাশের ঘরে যায়। পাশের ঘরে গিয়ে তিনি আমাকে চিৎকার করে ডাকতে শুরু করেন। তোমার দাদার ডাক শুনেই আমি সেই ঘরে যাই। ঘরে প্রবেশ করে তোমার দাদার মুখের দিকে তাকাতেই আমি দেখতে পাই তার চোখে মুখে ভয়ের ছাপ। কি হয়েছে জিজ্ঞেস করতেই তোমার দাদা বলে ওঠেন, খুব খারাপ একটা কিছু হয়তো আমাদের সুখী জীবনে প্রবেশ করেছে। আমি বাক্সটা এখানে রেখেছিলাম, কিন্তু এখানে সেই বাক্সটা নেই। শুধু যে কাপড়টা দিয়ে সেই বাক্সটা পেঁচিয়ে রেখেছিলাম এখানে সেটা পড়ে আছে। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। এই বলে তোমার দাদা হন্তদন্ত হয়ে ছুটে যান মসজিদে। এই সকল বিষয় দেখে আমি কিছু ভেবে পাচ্ছিলাম না। কোনো এক সময় মনে হচ্ছিল আমি কিছুটা ঠাহর করতে পারছিলাম। যাই হোক, ঘটনার পরবর্তী অংশ তোমার দাদা বলবেন। আমরা এসব ঘটনা দেখে ছুটে যাই মসজিদে। মসজিদে গিয়ে জামাতে ফজরের সালাত আদায় করি। যাই হোক, সবাই মসজিদ ত্যাগ করলে আমি আমাদের মসজিদের ইমাম আফতাব আলী সাহেবকে ডেকে বলি তার সাথে আমার কিছু কথা আছে। আমার ডাক শুনে তিনি মসজিদের মেঝেতে আমাকে নিয়ে বসেন। এরপর আমি কিছু আগের এবং গতকাল রাতের আমাদের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা বিস্তারিত বলি। আমার সব কথা শুনে হুজুরের মুখে কেমন যেন একটা চিন্তার ছাপ পড়ে। তিনি একদম নীরব হয়ে যান এবং মনে মনে কি যেন চিন্তা করতে থাকেন। এমন অবস্থা দেখে আমিও ফ্যাল ফ্যাল করে হুজুরের চেহারার দিকে তাকিয়ে থাকি। এমন সময় হুজুর সকল নীরবতা ভেঙে বলতে শুরু করেন, আমি যে বিপদের আশঙ্কা করছি আল্লাহ তাআলা যেন আপনাদের সেই বিপদে না ফেলেন। ভাই, আপনি এশার নামাজের সময় মসজিদে আসবেন। আপনাদের ওপর যে বিপদটি নেমে এসেছে আমি যেটা আশঙ্কা করছি এটা কি সেই বিপদ নাকি অন্য কোনো বিপদ আমাকে আগে জানতে হবে। এই বলে হুজুর আমাকে বিদায় দেন। হুজুরের সব কথা শুনে আমি কিছু বুঝতে পারছিলাম না। কিসের বিপদের আশঙ্কা করছে হুজুর, এসব কি বললেন আমার কিছুই মাথায় আসছিল না। যাই হোক, এরপর আমি বাড়ি ফিরে যাই এবং তোমার দাদুকে সবকিছু খুলে বলি। সারাদিন অপেক্ষা করতে থাকি এশার আজানের। একটা সময় অপেক্ষার প্রহর শেষ হয় এবং এশার আজান হয়। এশার আজান হলে আমি ছুটে যাই মসজিদে এবং এশার সালাত আদায় করি। এশার সালাত শেষে হুজুর এবং আমি বসি মসজিদের মেঝেতে। আমি হুজুরের মুখের দিকে তাকিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম হুজুরের মুখে ভয়াবহ চিন্তার ছাপ। যাই হোক, এরপর হুজুর আমাকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বলতে শুরু করেন, ভাই, আমি যে বিপদের আশঙ্কাটা করেছিলাম সেই বিপদটাই নেমে এসেছে আপনাদের ওপর। এই বিপদটির নাম হচ্ছে মরণ খোলা ফাঁদ। আপনার স্ত্রীর ওপর এক ভয়ানক জাদুবিদ্যার সাধক জিনের নজর পড়েছে। এই জিনটি জাদুবিদ্যায় অত্যন্ত পারদর্শী, ভয়ানক একটি জিন। এই পৃথিবীতে এমন জিন খুব কম রয়েছে। এই জিনটি শয়তানকে খুশি করার জন্য এবং নিজের শক্তি বৃদ্ধির জন্য প্রতি ৪৯ বছর পর পর কৌশিক অমাবস্যার রাতে নরবলি দিয়ে থাকে। এই জিনটি এমন মানুষকে বলি দেয় যে একজন তুলা রাশির জাতক এবং যার জন্ম হয়েছে কৌশিক অমাবস্যার রাতে। সেই জিনটি যে মানুষটিকে নিজের শিকার বানায় তাকে শুরুতেই একটি বাক্স দেয়। সেই মানুষটিকে নানান প্রলোভন দেখায়। সেই মানুষটিকে প্রভাবিত করার জন্য অথবা নিজের অধীনে নেয়ার জন্য
কারণ এই জিনটি যাকে নিজের শিকার বানাবে, সেই মানুষটির অনিচ্ছায় যদি তার উপর প্রভাব বিস্তার করে, সেই মানুষটিকে বলি দেয়, তাহলে সেই বলিটি শয়তানের কাছে গ্রহণযোগ্য হয় না। এজন্যই এই জিনটি শুরুতে তার শিকারকে একটি বাক্স দেয়, পরে স্বপ্নের মাধ্যমে এসে সেই মানুষটিকে লোভ দেখাতে শুরু করে, এবং সে যখন বলবে তখন যেন সেই মানুষটি সেই বাক্সটি খুলে দেখে। লোভে পড়ে মানুষ সেই বাক্সটি খুলে দেখে। সেই বাক্সটি কোনো মানুষ খুলে দেখার সাথে সাথেই সেই মানুষটি সেই জিনের অধীনে চলে যায় বা প্রভাবিত হয়, কারণ সেই বাক্সটির ভেতরে এমন কিছু জাদুর উপকরণ থাকে যার উপর ভয়াবহ জাদুবিদ্যা প্রয়োগ করা হয়েছে, যেগুলো দেখার সাথে সাথেই সেই মানুষটি নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে সেই জিনটির অধীনে চলে যাবে। এরপর সেই জিনটি শয়তানকে খুশি করার জন্য সেই মানুষটিকে বলি দেয়। আপনার স্ত্রী একজন তুলা রাশির জাতক এবং তার জন্ম কৌশিক অমাবস্যার রাতে হয়েছে। এই জন্যই এই জিনটির নজর পড়েছে আপনার স্ত্রীর ওপর। আর কাল রাতে সেই বাক্সটি আপনার ঘর থেকে সেই জিনটি নিয়ে গিয়েছিল, কারণ সে জেনে গিয়েছিল যে আজ আপনি আমার কাছে আসবেন। সেই বাক্সটি আপনি আমার কাছে নিয়ে আসতে পারলে আমি সেই জিনকে বন্দী করে ফেলতে পারতাম। এজন্য সে বাক্সটি সে নিয়ে গেছে। আমি আমার বাবার কাছে অনেক আগে এই মরণ ঘোলার ফাঁদ সম্পর্কে একটি ঘটনা শুনেছিলাম। এজন্যই সকালে আপনাকে বলছিলাম, আমি যে বিপদের আশঙ্কা করছি, এটা কি সেই বিপদ নাকি অন্য কোনো কিছু আমাকে জানতে হবে। আমি যখন আমার বন্ধু এবং আমার ছাত্র জিনদের এই বিষয়টি তথ্য সংগ্রহ করতে বলি, তারা আমাকে এই তথ্যগুলো সংগ্রহ করে দেয়। আমার বাবার বলা তথ্য এবং জিনদের তথ্য পুরোপুরি মিলে যায়। আপনারা সেই বাক্সটি না দেখে বিপদ থেকে কিছুটা বেঁচে গিয়েছেন, তবে এই বিপদ শেষ হবার না। আপনি চিন্তা করবেন না ভাই, আল্লাহ তাআলা চাইলে সবকিছুই ঠিক হয়ে যাবে। আপনাকে আমি 3টা তাবিজ দিচ্ছি। একটা তাবিজ আপনার কোমরে পড়বেন, একটা তাবিজ আপনার স্ত্রীকে পড়তে বলবেন, আরেকটি আপনার ছেলেকে বলবেন। আরেকটি কথা, আপনার স্ত্রী এবং আপনার ছেলে যেন কোনো দিন নদী, নালা, পুকুর, খাল, বিলের পানিতে প্রবেশ না করে। এই কথাটা সবসময় মনে রাখবেন। আপনার স্ত্রী বা আপনার সন্তান যদি কোনোদিন নদী, নালা, পুকুর, খাল, বিলের পানিতে প্রবেশ করে, তাহলে আপনাদের উপর নেমে আসতে পারে ভয়ানক বিপদ। এই বলে হুজুর তার কথা শেষ করেন এবং আমাকে বিদায় দেন। হুজুরের এই সব কথা শুনে আমি তখন কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। আমি বাকরুদ্ধ হয়ে শুধুই ভেবে যাচ্ছিলাম, এসব কি হলো আমার সাথে। যাই হোক, হুজুরের কাছে বিদায় নিয়ে আমি সোজা বাড়িতে চলে আসি। বাড়ি ফিরে এসে তোমার দাদুকে সকল ঘটনা বিস্তারিত বলি। এরপর হুজুরের দেয়া সেই তাবিজ থেকে একটি তাকে দেই এবং এই তাবিজটি কোমরে পড়তে বলি। হুজুরের কথা মতো একটি তাবিজ আমি কোমরে পড়ি এবং অবশিষ্ট আরেকটি তাবিজ আমার 6 বছরের ছেলেকে পরিয়ে দেই। এই বলে দাদা থেমে যান। প্রিয় লিসেনার, কি ভাবছেন ঘটনা এখানে শেষ? যদি এমনটা ভেবে থাকেন, তাহলে এখনই সেই ভাবনা থেকে ফিরে আসুন, কারণ এই ঘটনার সবচেয়ে মর্মান্তিক এবং কষ্টদায়ক বিষয় সম্পর্কে জানা এখনো বাকি। দাদার কথা শেষ হওয়ার পর আবার বলতে শুরু করেন লতা দাদু। তোমার দাদার মুখে সবকিছু শুনে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। আমার চিন্তা শক্তি আমি হারিয়ে ফেলি। যাই হোক, গতকাল রাতে তোমার দাদা এবং আমার দুজনের একজনেরও ঠিকভাবে ঘুম হয়নি। এই জন্য রাতের খাবার কোনো মতে খেয়ে ঘুমিয়ে পড়ি। একটা সময় ঘুমের মধ্যে আমি দেখতে শুরু করি, প্রথম স্বপ্নের মতো একইভাবে আমি অতল পানির গভীরে। ধীরে ধীরে কালো ধোঁয়ার ন্যায় সেই ভয়ানক প্রাণীটি আমার সামনে দৃশ্যমান হয়। দৃশ্যমান সেই প্রাণীটি ভয়ানকভাবে গর্জন করতে করতে বলে, তোর এবং সেই হুজুরের জন্য আজকে প্রথম আমার কাজ অসফল হলো। তোকে পেতে হবে কঠিন শাস্তি। সারা জীবন তুই সেই শাস্তি ভোগ করবি। তোর ছেলেকে আমি নিয়ে যাব, কথাটা মনে রাখিস। আর ওই হুজুর, ওকে মারবো সবার আগে। বলে দিস সেই হুজুরকে, পারলে যেন আমাকে ঠেকিয়ে দেখায়। এই বলে সেই প্রাণীটি ভয়ানকভাবে হাসতে শুরু করে। সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যেতেই আমি তোমার দাদাকে জাগিয়ে আমার স্বপ্নের কথা জানাই। আমরা দুজন কি করব কিছুই ভেবে উঠতে পারছিলাম না।
যাই হোক, পরদিন তোমার দাদা আবারও হুজুরের কাছে যান এবং গতকাল রাতে আমার দেখা স্বপ্নটির কথা বলেন। সব শুনে হুজুর পানি পড়ে দেন এবং সেই পানি পড়াটা আমাকে 7 দিন খেতে বলেন। এরপর হুজুরের কথা মতো আমি 7 দিন পানি পড়া খাই। হুজুরের পানি পড়া দেওয়ার পর থেকে আরেকটি দিনও আমি আর কোনো খারাপ স্বপ্ন দেখিনি। এভাবে অতিবাহিত হয়ে যায় খুব স্বাভাবিকভাবেই প্রায় 6টি বছর। এই 6 বছরে আমাদের সাথে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। আমি প্রায় সেই ঘটনাটি ভুলেই গিয়েছিলাম। আমি ভেবেছিলাম সকল বিপদ কেটে গিয়েছে, কিন্তু আমার এই ভাবনাকে ভুল প্রমাণ করে আমার জীবনের সবচেয়ে ভয়ানক দুঃখ আমার দিকে ধেয়ে আসছিল, সেটা আমার মোটেও জানা ছিল না। ঘটনার বাকি অংশ আমি বলতে পারবো না, আমার বুকটা ফেটে যাচ্ছে। এই বলে লতা দাদু অঝরে কাঁদতে শুরু করেন। কিছুক্ষণ পর লতা দাদু শান্ত হন। লতা দাদু শান্ত হলে ঘটনার বাকি অংশ বলতে শুরু করেন দাদা, কারণ লতা দাদু ঠিকভাবে কথাই বলতে পারছিলেন না। দাদা বললেন, আমাদের সাথে ঘটে যাওয়া সেই ঘটনার পর অতিবাহিত হয়ে যায় 6টি বছর। আমি তোমার দাদু প্রায় ভুলেই গিয়েছিলাম সেই ঘটনা। এমন সময় আমাদের উপর নেমে আসে এক ভয়ানক দুঃখের কঠিন পাহাড়। আমার শরীরটা সেদিন ভালো না থাকার কারণে আমি ফজরের সালাত আদায় করতে মসজিদে যাইনি, আর সকালবেলায়ও আমি বাড়ির থেকে বের হইনি। এর জন্য সেদিন সকালে আমি ঘরেই ছিলাম। আমার ছেলে আমাকে আমাদের বাড়ির কাছে মাঠে খেলতে যাবে বলে ঘর থেকে বেরিয়ে যায়। প্রায় দুপুর হয়ে আসে, কিন্তু ও বাড়ি ফেরে না। এর জন্য আমি ওকে খুঁজতে বের হই, কিন্তু কোথাও খুঁজে পাই না। যেই মাঠে গিয়ে আমি ওকে খুঁজি, আমি কোথাও তাকে দেখতে পাই না। অন্য ছেলেদেরকে জিজ্ঞেস করি, কিন্তু সবাই বলে ও এখানে আসেইনি। আমি খুব চিন্তিত হয়ে পড়ি। সাথে সাথেই আমি আশেপাশের সকল মানুষকে ডেকে ডেকে একসাথে করি এবং আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না এই বিষয়টি জানাই। এমন সময় আমাদের প্রতিবেশীদের মধ্যে থেকে একজন বলে ওঠেন, কি যে শুরু হলো এই গ্রামে, কিছুই বুঝতে পারছি না। গতকাল রাত থেকে আমাদের মসজিদের ইমাম সাহেবকে পাওয়া যাচ্ছে না, আজকে আবার আপনার ছেলেকে পাওয়া যাচ্ছে না। কি যে শুরু হলো। এই কথাগুলো শোনা মাত্রই আমার পুরো শরীর ভয়ে ঠান্ডা হয়ে যায়। সেদিন সারাটা দিন তন্ন তন্ন করে আমাদের গ্রাম সহ আশেপাশের 2-3 গ্রাম পর্যন্ত আমার ছেলে এবং ইমাম সাহেবকে খোঁজা হয়, কিন্তু তাদের কোথাও পাওয়া যায় না। এভাবে অতিবাহিত হয়ে যায় 3টি দিন। 3 দিন পর তাদের লাশ ভেসে ওঠে আমাদের বাড়ির পাশের পুকুরে। ফজরের সালাত আদায় করে মানুষ যখন বাড়ি ফিরে আসছিল, তখন তারা সেই পুকুরে আমার ছেলে এবং হুজুরের লাশটি ভেসে উঠতে দেখে। সেই জিনটি যা বলেছিল সেটাই করেছে। হুজুরকে এবং আমার ছেলেকে সে মেরে ফেলেছে। সে হুজুর আর আমার ছেলের পুরো শরীর ক্ষতবিক্ষত করেছে। আমি কোনো দিন আর সেই দৃশ্যটি মনে করতে চাই না। কি নির্মমভাবে আমার ছেলে এবং হুজুরকে সে মেরেছে। কি লাভ হলো এতে তার? যাই হোক, এরপর থেকে তোমার দাদু 3 বার বাচ্চা জন্ম দিয়েছেন, কিন্তু প্রতিবারই আমাদের প্রতি বাচ্চাই জন্মের সময় আমরা মৃত পেয়েছি। এই নিয়ে তখন আমরা অনেক হুজুর দেখিয়েছিলাম, কিন্তু এর কোনো সমাধান কেউ দিতে পারেনি। আমি কোনোদিনও জানতে পারিনি সেই জিনটি কিভাবে হুজুর এবং আমার ছেলের ওপর প্রভাব বিস্তার করে মেরে ফেলল। এই রহস্যটা তাদের মৃত্যুর সাথে মাটির নিচে দাফন হয়ে যায়। এই বলে দাদা তার কথা শেষ করেন। পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যে রহস্যগুলোর সম্পর্কে মানুষের কোনো ধারণাই নেই। আচমকাই সেই রহস্যগুলো মানুষের সামনে হাজির হয়ে যায় এবং মানুষের জীবনকে ধ্বংস করে রেখে চলে যায়। প্রিয় লিসেনার, প্রতি 49 বছর পর পর সেই জিনটি নরবলি দেয় শয়তানকে খুশি করার জন্য এবং তার শক্তি বৃদ্ধির জন্য। এর মানে প্রতি 49 বছর পর এই জিনটির আবির্ভাব ঘটে। প্রিয় লিসেনার, আপনাদের এলাকাতে যদি মরণ ঘোলার ফাঁদ এই সম্পৃক্ত কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে দেরি না করে লিখে পাঠান অথবা অডিও ক্লিপ রেকর্ড করে এখনই পাঠিয়ে দিন bhoot.com এর ইমেইলে। পরিশেষে একটি কথাই বলতে চাই প্রিয় লিসেনার, বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ এই ঘটনাটি সময় নিয়ে পড়ে শোনাবার জন্য। প্রিয় লিসেনার, আপনাদের সব সময় এভাবেই ভৌতিক আনন্দ দিয়ে যাক ভূত.com।
পাশে থাকুন ভূত.com-এর। আমি জিয়াদ আজ এখানে বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম জিয়াদ। এবং জিয়াদ, আপনি যে ঘটনাটি বলেছেন সেই ঘটনাটি অসাধারণ একটি ঘটনা। আমার কাছে কেন যেন মনে হচ্ছে আপনার পাঠানো সব ঘটনার সাথে যদি আমি তুলনা করি তাহলে এটি হচ্ছে শ্রেষ্ঠ ঘটনা। এবং এই ঘটনাটির আমি নামই দিতে চাই, আমার কাছে মনে হচ্ছে যে এটার মধ্যে এত চমৎকার একটা ব্যাপার আছে যেটা খুবই দুঃখজনক এবং খুবই, যদিও ভয়ঙ্কর নাটকীয়, কিন্তু প্রচন্ড দুঃখজনক। এবং এরকম ঘটনা আমরা কেউ আগে শুনেছি কিনা যে পায়ের সাথে কচুরিপানা আটকে যায় এবং সেখান থেকে বেরিয়ে আসে একটা বাক্স, যায় মাছ ধরতে, মাছের পেট থেকে বেরিয়ে আসে আবারও সেই বাক্স এবং তার জন্য জীবন দিতে হয় ছোট্ট একটি শিশুকে। এটা অন্য রকমের একটা কষ্টের ঘটনা এবং ঠিক একইভাবে রহস্যময়। আমি আবারও বলেছি, জগৎ রহস্যময় এবং পৃথিবীর অনেক রহস্য আছে যে রহস্য ভেদ করা মানুষের পক্ষে সম্ভব নয়। মরণ খোলার ফাঁদ এমন একটি ঘটনা। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি মরণ খোলার ফাঁদ নামে একটা ফিল্ম বানিয়ে ফেলতাম। আমরা অনেকগুলোই ফিল্ম বানিয়েছি এখন পর্যন্ত, কিন্তু এইটার একটা চমৎকার, একটা খুব ভালো মেরিট আছে। সো আমি 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 খুবই চাই যে এটা নিয়ে ভবিষ্যতে কাজ করতে। দোয়া করবেন যেন এটা নিয়ে আপনাদের সামনে আরো বড় কিছু করে দেখাতে পারি, আপনাদের সামনে যেন আসতে পারি। কোনো না কোনো একদিন হয়তো সেটা সম্ভব হবে। এবং এখন তো পুকুর পাওয়া যায় না খুব সহজে, বিশেষ করে ঢাকা শহরে কিছু কিছু জায়গায় পুকুর এখনো আছে। যেমন আমরা যদি ইউনিভার্সিটি এলাকায় যাই তাহলে পাবো। আর কোথায় আছে, ধানমন্ডি লেক, যদি আমি পুকুর না বলি লেক বলি, তারপরে হচ্ছে সেখানে অনেককে আমি গোসল করতে দেখেছি আসলে। সো আমি ঘটনাটি পড়ার সময় বারবার আমার মনে হচ্ছিল যে আচ্ছা শুটিং এর লোকেশন কেমন হতে পারে। তারপরে এক সময় মনে হলো আচ্ছা এটা তো গ্রামের ঘটনা, পুরো ঘটনাটাই ঘটাতে হবে গ্রামে। এবং পুরো ঘটনার প্রেক্ষাপট যদি গ্রাম হয়, এখনো অসংখ্য গ্রাম রয়েছে যে গ্রামে মানুষ এখনো পুকুরে গোসল করে। সো এটা পাওয়াটা কঠিন হবে না, কিন্তু আমি সত্যিই এই ঘটনাটি নিয়ে কাজ করতে চাই। ধন্যবাদ লাজিম ইয়াসের জিয়াদ, আপনাকে এই মরণ খোলার ফাঁদ আমাদের উপহার দেওয়ার জন্য। তবে আমি এই পরিবারটির প্রতি সমবেদনা জানাই। সেই পরিবারটির উপরে কি পরিমাণ ঝড় গিয়েছে সেটা আমি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছি। কারোর সাথে যেন এইরকম ঘটনা না ঘটে। প্রতি 49 বছর পর পর মরণ খোলার ফাঁদ আসে এবং এই ব্যাপারে যদি আপনারা কিছু জেনে থাকেন আমাদের জানাবেন। আমরা আসলেই জানতে চাই যে আর কারো সাথে এরকম ঘটনা ঘটেছে কিনা, বা এই মরণ ঘোলার ফাঁদে পড়ে কারো সাথে এরকম ঘটনা না অন্য কোনো ঘটনা ঘটেছে।